খুবই দূষিত হয়ে গেছে। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মাঝে পরিবেশ দূষণ চলছে এই বাজায়। কিন্তু আমরা যখন গাছগুলা কাটি, আমরা কিন্তু তার বিপরীতে একটা গাছ লাগাই না। নিজ দায়িত্বে যে এত বড় একটা সিদ্ধান্ত নিছে কাজ করা পরিবেশের জন্য, উনি কিন্তু বাড়ির জন্য এটা করতেছে না, উনি পরিবেশের জন্য করতে যাচ্ছে। পারভেজ আলম যখন এই শুরু করে এই জায়গাটার মধ্যে গাছ লাগানো কাজ, ও তখন হয়তো বোধহয় 2-1 দিয়ে শুরু করছে, খুব ক্ষুদ্র জায়গা থেকে সে শুরু করছে, ধীরে ধীরে অ্যারেঞ্জমেন্ট করেছে আলম ক্লাসের পক্ষ থেকে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, যেটা গত 3-4 বছর থেকে চলছে। 40 মিলিয়ন ছাত্রর জীবনে আমরা কোনো না কোনোভাবে একটু হলেও একটা চেঞ্জ আনতে পারি। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। বিগত 1 মাস জুড়ে বাচ্চারা নিজ তাগিদায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্লান্টেশন করলো। আজকে তাদেরকে সম্বর্ধনা না দিলেই না হয়, কারণ এই সম্বর্ধনাটাই তাদেরকে আগামী দিনে আরও এই ধরনের কাজ করতে প্রেরণা দিবে। সুতরাং তাদেরকে একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন আজকে প্রোভাইড করা হবে। সেই জন্যই আজকে এই সবাইকে ডাকা আর এই সবাইকে অ্যাসেম্বল করা আর কি। তো আলম ক্লাসেসের সম্পর্কে আশা করি আর আলাদাভাবে বলার মতন নেই। আলম ক্লাসেসের সম্পর্কে আমরা সবাই জানি। আলম ক্লাসেসের মূল নীতি একটাই, কি শিক্ষা সবার আগে, শিক্ষিত সমাজ সবার আগে, জাগৃত সমাজ সবার আগে। যে কারণে আলম ক্লাসেস শুরু করা। আলম ক্লাসেসের মধ্যে সবকিছু হয়, একটা জিনিস খালি হয় না, লোক দেখানোর কাজ, যেটাতে আলম ক্লাসেস বা আলম ক্লাসেসের সাথে জড়িত যতজনই আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এরা কিন্তু এগুলোতে বিশ্বাসী না। আলম ক্লাসেসে আমরা 2-1 ফেস হিসাবে 2-1জনকে চিনি, কিন্তু অনেক বহুল সংখ্যক এমন মানে হেল্পফুল পার্সন আছেন যারা নিজের মুখ দেখান না। ইভেন কি তারা বিভিন্ন কোম্পানিতে নিজের চাকরিরত আছেন, বিভিন্ন ইঞ্জিনিয়াররা, বিভিন্ন ডক্টররা। তাদের মধ্যে থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন লোককে দেখতে পাই। যেমন আশা করি যারা যারা আপনাদের মধ্যে ছিলেন, যখন অ্যানিভার্সারি হয়েছিল ডিসেম্বর মাসে, তখন একটা ডাক্তারবাবু এসেছিলেন ওনার সেবা দিতে। তো এই ধরনের বিভিন্ন লোক আছে যারা পর্দার পিছনে থাকতে পছন্দ করে, কারণ সবার দরকার নেই ফ্রন্টে এসে কোনো কিছু করা। অ্যান্ড আলম ক্লাসেস ইজ নাথিং বাট আ মোটিভ, campaign in which we are in a mission কি 2030-এর মধ্যে আমরা যাতে সারা বিশ্ব থেকে 45 মিলিয়ন ছাত্রকে এনরোল করতে পারি। আর শুধুমাত্র এই সংখ্যা লোক দেখানো না, তার সাথে সাথে এই 45 মিলিয়ন ছাত্রর জীবনে আমরা কোনো না কোনোভাবে একটু হলেও একটা চেঞ্জ আনতে পারি। যদি আমরা একজনের জীবনে চেঞ্জ আনবো, আমরা অবশ্যই আশা করবো কি সে আরেকজনের জীবনে চেঞ্জ আনার চেষ্টা করবে। আমরা প্রত্যেকে জীবনে কোথাও না কোথাও আটকে থাকি, কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেখানে এঞ্জেল হিসাবে অনেকের লোক চলে আসে যাদেরকে আমরা আগে কোনোদিন চিনি না, মানে একটা ভগবানের মেসেঞ্জার হিসাবে, একটা ফেরিস্তা হিসাবে তারা চলে আসে আমাদের মাঝে। তাদেরকে কিন্তু আমরা আগে থেকে চিনে থাকি না, আর তারা কিছু কিছু মুহূর্তে এমনভাবে আমাদেরকে হেল্প করে যায়, সেটা কিছুতেই এক্সপেক্টেড থাকে না। সো আমরা যদি কারো জীবনে একটু হলেও চেঞ্জ করি, এই এক্সপেকটেশনটুকুও রাখবো কি সে কারো না কারো জীবনে একটু চেঞ্জ করবে, এইরকম ভাবেই আমাদের সমাজটা উন্নত সমাজ হয়ে দাঁড়াবে। আমরা নিজের আগামী প্রজন্মকে যা দিব, কিন্তু সেটা পাওয়ার জন্য আমাদের বড়দের, স্পেশালি আমরা যারা 3টা দশক মানে 30টা বছর প্রায় জীবনে পেরিয়ে গেছি, আমরা যে যারা যারা জীবনটা 30টা বছর দেখে ফেলেছি, তার উপরে বয়সী যারা যারা রয়েছি, আমরা আমাদের পরের প্রজন্মকে যেটা দিব সেটা আমাদের নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। তাদেরকে আমরা যদি ভালোবাসা দিই, ভালোবাসা পাবো। তাদেরকে যদি আমরা শিক্ষা দিই, ওরা আরেকজনকে শিক্ষা পাবো, ওই শিক্ষাটা ফেরত আসবে আমাদের কাছে। তাদেরকে যদি আমরা কমফর্ট দিই, কমফর্টটা ফেরত আসবে আমাদের কাছে। তাদেরকে যদি আমরা ভালো নীতি শেখাই, সেই নীতিটাও আমাদের চোখে, আমরা একদিন তো আমরাও শারীরিকভাবে অচল হব, সেদিন কিন্তু সেই বাচ্চাগুলো যদি সঠিক নীতি ফলো করে, সেটাই আমরা কিন্তু মানে আমরা অর্জন করেছি আমাদের অ্যাচিভমেন্ট। তো আর বেশি কথা না বলে আমি আমাদের ছাত্রীদেরকে বলবো সবাইকে সম্বর্ধনা জানাও, আর আমরা পরের পর্বে আগাই।
প্রশান্ত বর্মন মহাশয়ের কাছে অনুরোধ করব উনি যাতে দু চারটা বক্তব্য রাখেন। বাচ্চারা বিগত 1 মাস বিভিন্ন জায়গায়, শুধু শিকারপুর না, এখানে আসলে বেশি ভালো। শুধু শিকারপুর না বা শিকারপুর সংলগ্ন না, মাথাভাঙ্গা সংলগ্ন চতুর্দিকে এরা পর্দার আড়ালে কিন্তু বিভিন্ন প্ল্যান্ট লাগিয়েছে। এই অবধি আমরা টার্গেট নিয়েছিলাম কি 300টি গাছ লাগাবো, যদিও 300টা পূরণ হয়নি, কিন্তু 250 থেকেও বেশি গাছ প্ল্যান্ট করা হয়েছে মাথাভাঙ্গা সংলগ্ন চতুর্পাশে এলাকাগুলোতে। তো তাদেরকে আজকে সম্বর্ধনা জানাবার আগে দু চারটা বক্তব্য যদি প্রশান্ত বর্মন মহাশয় যদি রাখেন। সকলকে নমস্কার। উপস্থিত আমার বোনেরা, ভাইয়েরা, উপস্থিত আছেন প্রোগ্রামের কর্ণধার, উপস্থিত আছেন মাস্টার মশাই রাকেশ আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন আর পিটন সিংহ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরই শিকারপুর জিপির সমাজসেবক কর্মী মাননীয় অসীম প্রামাণিক মহাশয়, আমাদের মাঝে উপস্থিত আছেন মাখন দাস ভাই, এবং উপস্থিত আছেন আমার বয়োজ্যেষ্ঠ দাদা সুনীল কার্জি মহাশয়। এছাড়া রয়েছেন আমার সহপাঠী, ওনারা একটু দূরেই আছেন। যাই হোক, সকলকেই আমার আন্তরিকতা এবং শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলবো। সর্বপ্রথম, আমরা শিকারপুর অঞ্চলবাসী, শিকারপুর অঞ্চলবাসী হয়ে প্লান্টেশন পারভেজ আলম যখন এই শুরু করে এই জায়গাটার মধ্যে গাছ লাগানো কাজ, ও তখন হয়তো বোধহয় 2-1 জন দিয়ে শুরু করছে। খুব ক্ষুদ্র জায়গা থেকে সে শুরু করছে, ধীরে ধীরে চতুর্থবার করতেছে। আমি কিন্তু সর্বপ্রথমবার আসলাম এখানে। তো সর্বপ্রথম যে কাজটা উনি শুরু করেছেন পরিবেশ রক্ষার্থে, এটাও একটা মানব সেবা, সমাজ সেবা এবং বিশ্ব সেবা। এই কাজগুলো সকলেই করতে পারে না, চেষ্টা করলেও অনেকে করতে পারে না। অনেকের টাকা পয়সা ধন দৌলত আছে, কিন্তু তারা কি করে, নিজেকে আরো উন্নত থেকে উন্নততর ধনী করার জন্য ব্যস্ততা থাকে। আমি ধন্যবাদ জানাই পারভেজ আলমকে। এই যে ক্ষুদ্র প্রচেষ্টা ধীরে ধীরে যে আরো এগোচ্ছে, আশা করি আগামী দিনে তা আরো বড় হয়ে উঠুক, এটাই কামনা করব। এর সাথে তোমাদের সম্বন্ধে কিছু না বললে কেমন হয়। তোমরা আজকে ছোট আছো, তোমাদের মাধ্যমে থেকে আগামী দিনে প্রজন্ম শিখবে, জানবে, বুঝবে যে গাছ আমাদের কি দেয়, কি কাজে লাগে আমাদের গাছ। সর্বপ্রথম, পরিবেশ এখন আমাদের খুবই দূষিত হয়ে গেছে। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মাঝে পরিবেশ দূষণ চলছে। এই বিশ্বের মাঝে পরিবেশ দূষণকে রক্ষা করার জন্য আমাদের গাছ লাগানো খুবই প্রয়োজন। বাতাসের মাঝে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তো অক্সিজেন কারা দেয়? কে দেয় অক্সিজেন? সবুজ। সবুজ থেকে আমাদের অক্সিজেন আসে। তাই আমাদের সবুজ ভরা করতে হবে পৃথিবীতে। আগামী প্রজন্মকে আরো ভালো করে সাজাতে হবে। মানুষ এখন এমন একটা প্রতিযোগিতায় নামছে, অরণ্য কেটে শিল্প কারখানা, নদী নালা ভরে শিল্প তৈরি করতেছে। এতে কি পরিবেশ নষ্ট করছে, কিন্তু মানুষকে তো আর বোঝানো সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, তোমাদের মাধ্যমে কিছু কিছু আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম একটা সঠিক দিশারি হয়ে উঠবে, সঠিক পথ দেখাবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আর একবার পারভেজ আলমকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ডেকে নিব আমাদের মাঝে উপস্থিত টিটন সিংহ মহাশয়কে। উনি নিজের দু চারটা বক্তব্য রাখলে আমরা খুব খুশি হব। সকলকে নমস্কার। যারা বয়োজ্যেষ্ঠ আছো, যারা ছোট আছো, সবাইকে আমার অন্তরস্থ থেকে ভালোবাসা জানাই। তো আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্যে, সেটা হচ্ছে টি প্লান্টেশন। এটা যারা এতদিন থেকে কাজটা করতেছো তাদেরকে মানে মুখে বইলা যে বলবো কিছু, সেটা দিয়ে শেষ করার মতো ব্যাপার নাই। কারণ আজকে হয়তো আমরা উত্তরবঙ্গের মতো জায়গায় আসি, তাই আমরা বুঝতেছি না গাছের মর্মটা কি আছে, বৃক্ষের মর্ম কি আছে। আমাদের ভারতবর্ষেই মহারাষ্ট্র বলো, রাজস্থান বলো, দিল্লি বলো, এগুলা জায়গাতে এক একটা গাছ লাগানোর মতো জায়গা বা পরিস্থিতি বা ব্যবস্থাপনা কোনো কিছুই নাই। কিন্তু আমরা সেদিক থেকে উত্তরবঙ্গবাসী, আমাদের বন দপ্তর আমাদের সচ্চর আছে।
আমাদের এই জিনিসটাকে ধরে রাখতে হবে। আজকে লোক বাড়তেছে, বন জঙ্গল কাটতেছে, কৃষি আবাদ বাড়তেছে, এই দিকটা থেকে আমাদের গাছ অনেক কমে গেছে। আজকে আমরা যখন যারা আছে এখানে সবাই বৈশা, ওই সময়টার মধ্যে আমরা যখন ছিলাম, আমরা একটা সময় স্কুলে পড়তাম, পড়াশোনা করতাম, তখন আমরা যখন যাইতাম স্কুলে, তখন কিন্তু আমরা নানান রাস্তার মধ্যে বড় বড় গাছ দেখতে পাইতাম। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত রাস্তা বড় করতে গিয়া, রাস্তা বড় না করলেও হয় না, এবার করতে গিয়ে আমাদের সব গাছ কাটা যায়। কিন্তু আমরা যখন গাছগুলা কাটি, আমরা কিন্তু তার বিপরীতে একটা গাছ লাগাই না। আজকে যেই জায়গাটা আমরা বসবাস করতেছি, বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গ পশ্চিমালয়, সেখানে আমরা বৃক্ষের ব্যাপারে আমরা এত তৎপর না। কিন্তু যেগুলা জায়গায় বৃক্ষ অভাব, সেই জায়গাগুলোতে গেলে পরে বড় বড় সিটিতে আমরা বুঝবো যে একটা বৃক্ষ লাগানো কতটুকু পরিবেশের জন্য কার্যকর হয়। একটা সন্তানকে যখন একটা বাবা মা বড় করে, যেটুক দরকার আছে তাই কিন্তু নিজের যতটুক পারে উনি কিন্তু দিয়া তার সন্তানটাকে বড় করে। কিন্তু আজকে ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যেখানে গাছ লাগানোর অনেক চেষ্টা চলছে, গাছ করার চেষ্টা চলছে, কিন্তু কোনোভাবেই হয়ে উঠতেছে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গে আমাদের পরিবেশটা অনেকটাই স্বাভাবিক। আমি চাবো যারা এই কাজগুলা করতেছো, যারা বাচ্চারা যারা আসো, সবাই এই কাজটাকে এতটুকু গুরুত্বপূর্ণ সহকারে দেখবা, যতটুক আমরা বাবা মাকে স্নেহ করি বা শ্রদ্ধা করি, এরকম ভাবে বা ভালোবাসি, ওইভাবে ভালোবাসা দিয়ে আমাদেরকে বৃক্ষ এবং আমাদেরকে পরিবেশটাকে ভারসাম্যটা ঠিক থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি প্রথম কথা হচ্ছে পারভেজ আলম মহাশয়, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব যে উনি যে এই প্রোগ্রামটা আজকে নিয়ে 4 বছর হইলো উনি যে চালাচ্ছে, তার জন্য উনি কিন্তু কোথাও 10 টাকাও কানেকশন করে নাই। নিজ দায়িত্বে, নিজ দায়িত্বে উনি কিন্তু, যাই হোক, নিজেরা করেছো, এটা কোনো চাঁদা বা কালেকশন এরকম ব্যাপার না, নিজেরা দিয়ে করছে। কিন্তু এই যে নিজে নিজ দায়িত্বে যে এত বড় একটা সিদ্ধান্ত নিছে কাজ করা পরিবেশের জন্য, উনি কিন্তু বাড়ির জন্য এটা করতেছে না, উনি পরিবেশের জন্য করতে যাচ্ছে। এই দায়িত্বটা আমাদের সবাইকে নিতে হবে, যেন আমরা সবাই এই পরিবেশটাকে যে কিভাবে রক্ষা করা যায় সেই হিসেবে আমরা সবাই চলবো। যে চিন্তা ভাবনাটা নিছে এটা কিন্তু অনেকেই নিতে পারতো, হয়তো এনাদের থেকে আর্থিকভাবে অনেকেই সবল, কিন্তু কারোর ভিতরে এই চিন্তা ভাবনাটা আসে নাই। আমরা কি করি, আজকে একটা প্রোগ্রাম আছে, গাছ লাগাইতে হবে, যাই গাছ লাগাই, বা বাড়িতে একটা গাছ লাগানোর দরকার আছে, আনলাম গাছটা লাগাইলাম। কিন্তু আমি সমাজের জন্য সামাজিকভাবে কতটুকু কি করলাম সেটা কিন্তু দেখতে হবে। মানে আমাদের স্যার আলম স্যার একটা কথা বলছে যে যে তুমি সমাজকে যা দিবা তোমাকে তার রিটার্ন পাইতে হবে। এটা বাস্তব, এটা বাস্তব, এটা আজকের কথা না, এটা তুমি যতই পুরানা দিনে যাও, এটা বাস্তব। তুমি যা দিবা তুমি তাই পাবা, এর ঊর্ধ্বে তুমি কিচ্ছু পাবা না। যতই লোভ লালসা যাই থাকুক, তুমি দিয়ে যাও, তুমি ফলে আশা করো না। এটা যেমন আমরা জানি, সেরকম আমাদেরকে সমাজে এবং সামাজিক ভাবে কিছু কাজ করতে হবে। এবার এইখানে যে পরিবেশটা আছে, আমরা কিন্তু দীর্ঘ আরো মানে এই হয়তো আজকে প্রথম আমি এখানে আসলাম বা দুইটা কথা বলার সুযোগ পাচ্ছি, তার জন্য আমি সবার কাছে নতমস্তকে প্রণাম জানাই। এই পরিবেশটা উনি আরো 3 বছর আগে চালাইতেছে। উনি কিন্তু কোনো আহ রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে না, উনি কিন্তু কোনো আহ তোলাবাজি করে না, উনি কিন্তু কোনো সাংগঠনিক ভাবে না, উনি ব্যক্তিগতভাবে নিজের মানসিকতা আছে যে আমার সমাজের জন্য কিছু করার দায়বদ্ধ আমি, তাই কিন্তু উনি করতেছে। এর জন্য আমরা যারা আছি, যদি আমি এটুকু বলতে পারি, যদি যোগাযোগ রাখে যতটুকু পারি আমরা, আমরা যেভাবেই পারি, পরিশ্রম দিয়ে হলে তো পারবো, আর্থিকভাবে না পারি পরিশ্রম দিয়ে হলে পারবো, যতটুকু পারি আমরা করার চেষ্টা করব। আজকে থেকে 3 বছর আগ থেকে উনি প্রোগ্রাম করতেছে, আমাদের কোনদিন সৌভাগ্য হয় নাই যে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি চাবো যে আমরা যারা আছি এখানে, যারা আসো, এই বিষয়ে এই সংখ্যাটা যেন 2 গুণ 3 গুণ যেন বাড়ে, এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর যে কোনো ভাবেই যদি সহযোগিতার দরকার পড়ে, সহযোগিতা কি যদি আমি পারিশ্রমিক দিয়ে করতে পারি একটু করবো, যেটুক বলবেন যতটুক পারি আমি বা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটুকুই বলবো, বইলা আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। অসীম প্রামাণিক মহাশয়কে আমি ডাকবো
কি উনি যাতে নিজের দু চারটা বক্তব্য রাখেন, এরপরে আমরা পরের পর্বে আগাবো। উপস্থিত আছে আমাদের এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবক প্রশান্ত বর্মন, রাকেশ স্যার, কিরণ সিংহ এবং আমাদের যে আজকে এই আলম ক্লাসের কর্ণধার পারভেজ আলম এবং সমস্ত এখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমার সহপাঠী বন্ধু বান্ধব যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছে আলম ক্লাসের পক্ষ থেকে, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, যেটা গত 3-4 বছর থেকে চলছে। তো আমাদের এখানে অনেকে পূর্ববর্তী বক্তারা অনেকেই অনেক কিছু বললো, আমি বেশি কিছু বলবো না। তো আমাদের যে টি প্ল্যান এবার 300 গাছের যে একটা টি প্লান্টেশন অ্যারেঞ্জমেন্ট করছে, আমরা চাই আগামী বছরে যেন আরো মানে এই সংখ্যাটা একটু বৃদ্ধি হয় এবং ছাত্রছাত্রী থেকে সবাই যেন একসাথে এগিয়ে আসে, সবাই যেন টি প্লান্টেশন লাগায়। শুধু এই রাস্তায় লাগালে হবে না, সবাই আমরা চাই যে আমাদের সরকার একটা ঘোষণা করছে যে মায়ের নামে একটা গাছ নিজে বাড়িতে কমসে কম লাগান। হ্যাঁ, সেই কাজটা আমাদের দেখতে হবে এবং বর্তমান সরকারের পক্ষ থেকেই একটা অরণ্য সপ্তাহটা পালন চলছে। তো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ গাছ আমাদের একটা পরিবেশের অঙ্গ। আজকে গাছ না থাকলে পরিবেশ বা জীবকুল একটা ধ্বংসের পথে যাবে। তো পরিবেশকে রক্ষা করতে, কারণ পরিবেশ যদি সঠিক সুরক্ষিত না থাকে তাহলে আমরা সঠিকভাবে বা মানে সুরক্ষিত থাকবো না, মানুষের মধ্যে রোগ অসুখ বিসুখ বেড়ে যাবে। আমরা আগে দেখতাম যে রাস্তার ধারে অনেক বড় বড় গাছ ছিল, কিন্তু রাস্তা বৃদ্ধি করার ফলে সেই গাছগুলো কেটে ফেলানো হয়েছে, যার ফলে একটা অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তো এই অক্সিজেনের যেন ঘাটতি না হয় এবং একটা পরিবেশের ভারসাম্যটা সে বজায় থাকে, সেটা রক্ষার্থে আমাদের সবাইকে গাছ লাগাইতেই হবে। গাছ ছাড়া আমরা তো চলতেই পারবো না। সবাই আগামীতে আরো এই টি প্লান্টেশনটা আরো একটু বড় একটা জায়গায় যাবে। এই পারভেজ স্যারকে আমি রিকোয়েস্ট করবো যেন এবার যেমন 300 টার্গেট ছিল, আগামীতে একটু যেন টার্গেটটা বেশি থাকে গাছ লাগানোর। এবং আমাদের তরফ থেকে আমরা যদি আমাদের পাশে পারভেজ স্যার যদি আমাদেরকে একটু যোগাযোগ রাখে বা সম্পর্ক রাখে, আমরাও চেষ্টা করব যাতে এই অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামটা একটা বৃহৎ আকার ধারণ করে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ ভালো কথা আপনি বললেন, রোদ উঠেছে, রোদ লাগতেছে, আসলে রোদটাও একটু লাগা দরকার। আর দ্বিতীয় কথা হলো, এই যে রোদ লাগাটা মাঝে মাঝে কতটা বিরক্তিকর, এটা না বোঝা পর্যন্ত আমরা গাছটাও ভালোভাবে লাগাতে পারবো না। রোদ আমাদের সবার লাগে, যেই মুহূর্তে আমাদের রোদ লাগে তখন কিন্তু আমরা গাছ খুঁজি, কি কোথায় গিয়ে লুকাই। স্পেশালি মে, জুন মাস, এপ্রিল মাস, এইসব টাইমটা যখন এত কড়া রোদ দাঁড়ানো যায় না 2টা মিনিট, তখন আমরা কিন্তু গাছগাছালি খুঁজি। যেই বর্ষাকালটা চলে আসে আমরা ভুলে যাই। তো এইটাও একটা কথা কি, অন্ধকে লাঠি দিবেন, ও যেদিন ওর চোখ চলে আসবে ও সবার প্রথমে লাঠিটাই ফেলবে, এটা বাস্তব। তা আমরা এতটাই স্বার্থপর, মানব জাতিই আমরা স্বার্থপর। তো আপনারা ভালোভাবে দেখবেন, আমাদের আলম ক্লাসেসের যে কোনো ব্যানারের মধ্যে সবার উপরে লেখা থাকে, উই ডু আ লট মেনি থিংস ফর মজ, লেটস ডু সামথিং ফর আ কজ। তো মজ একটি হিন্দি শব্দ, আর মজ মানে হয় মানে আমরা মজা করি, আমরা বিভিন্নভাবে ফুর্তি করি, যেখানে আমরা টাকাকে টাকা বুঝি না, সময়কে সময় বুঝি না, যে রকম ভাবে আমরা যা ব্যয় করতে পারি করি। কি জন্য? ক্ষণিকের কোটা আনন্দের জন্য, যে আনন্দ চিরস্থায়ী না। এই জন্য লেখা আমাদের ট্যাগলাইনটা কি, উই ডু আ লট মেনি থিংস ফর মজ, লেটস ডু সামথিং ফর আ কজ। এই উদ্দেশ্যটা নিয়েই আলম ক্লাসেস চালু করা। যখন আলম ক্লাসেস শুরু করা হয় সেই মুহূর্তে আমি একটা খুব নামকরা প্রাইভেট কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। তো এই কথাটা না বললে না হয়, কারণ আপনাদের সাথে যেহেতু আজকে প্রথম পরিচয়, কিছুটা জেনে রাখাও দরকার। তো আজ থেকে 4 বছর প্রায় আগে হাসপাতালে ভর্তি হই, ডেঙ্গুর আক্রান্ত হয়। হাসপাতালের বেডে আমি 4 দিন ছিলাম। তো প্রথম দিন যখন হসপিটালাইজ, শরীর এতটাই ছেড়ে দিয়েছিল, প্লেটলেট এতটা নেমে গেছিল কি আমি ভাবতেছি যদি আজকে আমি মরে যাই, এই 3 দশকের বেশি যে জীবনটা আমি এই পৃথিবীতে বাঁচলাম, আমি কি পেলাম? আর খালি নিজে ভোগ করলাম না, আমি কিছু দিয়েছি পৃথিবীটাকে বা এই সমাজকে। বা এবার এই ধরনের কথা যদি কেউ বলে, তাকে মানুষ মজা করে সমাজসেবী বলে। তুই মনে হয় খুব সোশ্যাল, বড় একটা সোশ্যাল ওয়ার্কার হয়ে গেছিস, হ্যাঁ, সমাজ সেবা দেখাচ্ছিস।
সুতরাং এই কথাগুলো সবসময় বলতে ভালো লাগে না, বা আমরা কাজে দেখানোর চেষ্টা করি। তো সেই হাসপাতালের বেডে এই ডিসিশনটা নেওয়া কি, যদি আমি বেঁচে যাই, কারণ মানে হাসপাতাল থেকে বাড়ি ফিরবো কোন অবস্থায় ফিরবো ওটা ঠিক ছিল না, আজ থেকে প্রায় 4 বছর আগে। তো যদি আমি বাড়ি ফিরে যাই, আমি অতি শীঘ্রই একটা স্টেপ নিব, যাতে একটু একটু করে আমি সমাজকে কিছু দেওয়া শুরু করি। তো ডিসচার্জ হলাম, লাকিলি বেঁচে গেলাম। বেঁচে যাওয়ার পরে আবার কাজে ফিরলাম। কাজে ফিরে গিয়ে আরো একটা বাস্তবতার সাথে আমার এক্সপিরিয়েন্স হলো। কোম্পানি তো কোম্পানি হয়, কোম্পানি প্রথমে নিজের কাজ বুঝবে, তারপরে আপনার সম্পর্কে বুঝবে। কারণ কাজ আটক করা যাবে না। তার সাথে সাথে আহ, একজন গ্রেট শোম্যান একটা কথা বলেছিলেন, কি দ্য শো মাস্ট গো অন। তা আমাদের ওই নীতিতেই চলা দরকার। কারণ ওই কোম্পানির জন্য কতটা আমার অবদান ছিল, ওই কোম্পানির যারা যারা আমার সিনিয়র ছিলেন ওরা জীবনে ভুলতে পারবেন না। হয়তো সেই শারীরিক ভাবে তখন সক্ষম ছিলাম না। একটা ইংলিশে কথা আছে কি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। দরকার যেদিন চরমে থাকবে, সেদিনই কোনো নতুন জিনিসের ইনভেনশন হয়। নতুন জিনিস তখনই কিন্তু দুনিয়ায় আসে। তখন আমি ডিসাইড করলাম হয়তো আলম ক্লাসেস, এই এই মুহূর্তটাই হচ্ছে সব থেকে ভালো মুহূর্ত, যখন আলম ক্লাসেসের জন্য একটা কিছু ভাবা যাক। দেওয়ার সময় চলে আসছে, 30 বছর, মানে প্রায় 30-এর বেশি বছর নেওয়া হয়েছে। তো আলম ক্লাসেসের তখন থেকে ফাউন্ডেশন 21শে ডিসেম্বর 2022, আর অল্প অল্প করে চলতেছে। আলম ক্লাসেসের উদ্দেশ্য একটাই, কি আমাদের জানতে কোনোদিন কোনো বাচ্চা বা তার গার্জিয়ান এই 2-3টা কমপ্লেন না করতে পারে কি আমরা ভালো শিক্ষার সুযোগ পাইনি, আমাদের টাকা পয়সার খুব অভাব ছিল বলে আমরা ভালো জায়গায় বা ভালো কোনো ইনস্টিটিউশনে পৌঁছাতে পারিনি, বা আমাদের আশেপাশে সেরকম কিছু নেই। তো আজকে ডেটে এই প্ল্যাটফর্মে এই জিনিসটাও, আপনারা যদি কোনো এরকম দুস্থ পরিবার দেখেন, দুস্থ এমন কোনো বাচ্চা দেখেন যার একদম কিছু নেই, কিন্তু পড়ার সেই চাহিদাটা আছে বা পড়ানোর সেই চাহিদাটা আছে, আলম ক্লাসে আজকের ডেটেও সেই ধরনের পরিবারের বাচ্চাকে মাত্র 51 টাকা দিয়ে একবার বছরের নামে এনরোলমেন্ট করা হয়। দরকার পড়লে তাকে খাতা কলমও কিনে দেওয়া হয়, বইও কিনে দেওয়া হয়। যদি নজরে কেউ এমন বাচ্চা থাকে, তো তাকে আপনারা যোগাযোগ করায় দিতে পারেন। কিন্তু এই জিনিসটাকে প্রথম বছরটা ওপেন টু অল রাখা হয়েছিল। প্রথম বছর কোনো রেস্ট্রিকশন ছিল না, আমরা তারপরে একটু রেস্ট্রিক্টেড করেছি। কারণ প্রথম বছরে এমনও দেখি কি, যারা ক্লাস থেকে বের হয়ে সারাদিনে 50 টাকার গুটকা খায়া ফেলায় যে বাচ্চাগুলো, ক্লাস 9, 10, 8-এ পড়া বাচ্চাগুলো, ওরাও এসে 50 টাকা 51 টাকা দিয়ে ভর্তি দিতেছে সারা বছর। মানে সেই ফ্যাসিলিটি নেওয়ার চিন্তা ভাবনা আছে। তাতে হয়তো আমাদের কাছেও তো একটা লিমিট আছে সব জিনিসের। হ্যাঁ, অবৈধ সুযোগ যেটা বলে, সুযোগ পেলে সবাই যেটা বলে না, ফ্রিতে মানুষ আলকাতরা খায়। তারপরে আমরা রেস্ট্রিক্ট করলাম কি, আমরা একটু যাচাই করব যদি এই ধরনের কোনো ব্যাপার থাকে। আপনারা যেহেতু সব দিকে আপনাদের নজর আছে, চতুর্পাশে আপনারা যোগাযোগ রাখেন সবার সাথে, তো অ্যাটলিস্ট এরকম ভেরিফাইড কেউ যদি থাকে কি না আমার কিছুতেই কিছু পাচ্ছি না, আমি টাকা পয়সা নেই, কোনো অর্থ নেই, তাকে আমরা এইটুকু আমরা এশিওর করতে পারি কি, স্কুলের থেকে ভালো এই কারণেই বলবো না কি ওটা একটু বাড়াবাড়ি কথা হয়ে যাবে, কিন্তু স্কুলের থেকে কম যাতে না হয়, ওই ধরনের উন্নত মান আমরা তাদেরকে শিক্ষা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। কিন্তু তাই বলে এটাও না কি আমরা এই ইনফরমেশন চতুর্পাশে ছড়াচ্ছি কি স্কুল যাওয়া হবে না। এটা বিশাল পরিমাণে একটা ভুল ভ্রান্তি ছড়াচ্ছে কি, টিউশনের টাইম ছিল বলে স্কুলটা যাওয়া হয়নি। এটাও একটা ব্যাপার আমরা দেখি, প্রায় দিনেই দেখি কি বাচ্চার টিউশনের টাইম ছিল ওই জন্য বাচ্চা স্কুল যায়নি। কিন্তু আমরা একটা জিনিসে বিশ্বাসী, একটা বাচ্চা যদি স্কুল যায় তাহলে ওর খালি একটা গাইডের প্রয়োজন। আর যদি একটা বাচ্চা খালি টিউশন যায় তাহলে ওর খালি টিউশনের প্রয়োজন, ও জীবনে স্কুল যেতে পারবে না। এই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। তাতে হয়তো অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু কিছু আমার কথা খারাপ পায়, কিন্তু কারণ আমি খাস বাংলা কথা বলতেও পছন্দ করি। কি একটা বাচ্চার 2-4 পয়সার বিনিময়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না, ওইটাই ফেরত আসবে আমার কাছে। স্কুলটা হলো তাদের জীবনের সব থেকে বড় পাওনা। আমাদের কি দরকার, আমাদের দরকার কি আমরা স্কুলটাকে সেরকম ভাবে উন্নত মান করি, স্কুলের ফ্যাসিলিটিটাকে সেরকম ভাবে একটা সমাজের রেসপন্সিবল পার্সন হয় সেই জিনিসটাকে আমরা সেরকম ভাবে উন্নত মান করি, নাকি তাদেরকে স্কুল থেকে বের করে নিয়ে স্কুল টাইমে আমরা তাদেরকে 2-4 নাম্বার বাড়িয়ে দেওয়ার বুদ্ধি করি।
এই জিনিসটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই কথা বলে আমরা আমাদের পরের পর্বতে আগাবো। আর পরের দুটো পর্ব হলো, যার মধ্যে থেকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন রয়েছে সবকটা বাচ্চা যারা বিগত 1 মাস আমাদের সাথে অ্যাসোসিয়েটেড ছিল। আর আমাদের যারা গেস্ট রয়েছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব কি আজকে ক্লোজিং সেরেমনি অনুযায়ী আপনারা কটা গাছ রোপণ করে দিয়ে তারপরে আমরা সার্টিফিকেটগুলো ডিস্ট্রিবিউট করি, যাতে আপনাদেরও একটা ফিজিক্যাল কন্ট্রিবিউশনটা এখানে থেকেই যাক। তো আমরা আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে সবাইকে রিকোয়েস্ট করবো ফটাফট একটু অ্যারেঞ্জমেন্ট করে দাও, কি আমাদের অতিথিরা যে কটা গাছ লাস্ট রয়েছে 5-7টা গাছ মনে আছে, সবাই এক একটা করে গাছ গাড়বেন। তোমরা একটু সব রেডি করো, নেট খুঁটি কি আছে একটু রেডি করো, পরে আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করে ছুটি করে দিই। তারপরে আমরা অ্যাসেম্বল হবো, 5 মিনিটও লাগবে না সার্টিফিকেট ডিস্ট্রিবিউট। আমরা শেষ পর্বে চলে আসলাম। আর লিস্ট অনুযায়ী আমি একটু দরখাস্ত করব একজন আমাদের গেস্টরা যাতে কটা সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করেন। সার্টিফিকেট তুলে দিচ্ছেন আলম ক্লাসের কর্ণধার পারভেজ আলম মহাশয়। কয়েকজন আজকে আসতে পারে নাই, তো তাদেরকে ইনফর্ম করবো, ওরা মাথাভাঙা সেন্টার থেকে ওটা কালেক্ট করে নেবে। আমরা আমাদের আজকে প্রোগ্রাম এখানেই কনক্লুড করব। আর আমাদের গেস্টদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের এই উদ্যোগে আপনারা সম্মিলিত হলেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিলেন। আগামী দিনে আপনাদের কাছে এই রিকোয়েস্টটাও থাকবে, আপনাদের যাতে নজর থাকে বাচ্চাদের উপর, আমাদের উপর। আর শেষবারের মতন আরেকবার আমি এটাও বলবো কি যদি কোনো দুস্থ পরিবারের বাচ্চা কোনো কারণে ও শিক্ষার থেকে বিরত হয়েছে, তাহলে আপনারা একবার আলম ক্লাসেসকে মনে করবেন। ওখানে আলম ক্লাসেস সর্বদা অ্যাভেলেবেল তাদের জন্যই। তাহলেই ওটা সব থেকে বড় আমাদের পাওনা। এই কটা মাইনা পাওয়া, কয়টা টাকা পাওয়া না পাওয়ার থেকে বড় পাওনা হবে আমরা যদি কটা দুস্থ পরিবারের বাচ্চাকে মানুষ হইতে একটু হলেও আমরা নিজেদের কন্ট্রিবিউশন দিতে পারি। তো এই কটা কথা বলে আমি আজকে এই অ্যাসেম্বলি এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।